সময়টা দুপুর গড়িয়ে বিকেল। ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে সবে বেরিয়েছে শ্রাবণী, সাথে নতুন বান্ধবী রিনু। মেয়েটা পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম থেকে এসেছে, এখানে গার্লস হোস্টেলে থেকে পড়াশোনা করে। দুজনের মাঝে কয়েকদিন বেশ গাঢ় বন্ধুত্ব হয়ে গেছে। দুজনে মিলে হাঁটছে রাস্তার ধার ঘেঁষে। উদ্দেশ্য বাস স্ট্যান্ডে যাওয়া। ক্লাস সংক্রান্ত কোনো বিষয় টুকটাক আলোচনার মাঝে হঠাৎ একটা সুমো গাড়ি এসে দাঁড়ালো ওদের পাশে। শ্রাবণী আর রেনু খানিক ভয় পেয়ে পিছিয়ে গেল কয়েক পা। গলা উঁচিয়ে কিছু কড়া কথা শোনাতে যাবে, ঠিক তখনই দরজা খুলে বাইরে বেরিয়ে এলো একটা চেনা পরিচিত মুখ, যা দেখে থমকে দাঁড়ালো শ্রাবণী। এদিকে পুলিশ দেখে রেনুর গলা শুকিয়ে গেছে ভয়ে। প্রতাপ শ্রাবণীর সামনে এসে দাঁড়ালো, গলায় আদর ঢেলে বলে উঠল, কেমন আছো প্রিন্সেস? শ্রাবণীর দৃষ্টি গাঢ় হলো মুহূর্তে। লোকটার হঠাৎ দেখানো আদিক্ষেতায় খানিক চমকালো। থমথমে গলায় বলল, আমার নাম প্রিন্সেস নয়, শ্রাবণী, মিসেস শ্রাবণী বোস। নেক্সট টাইম থেকে আমাকে ওই নামেই ডাকবেন আশা করি। ঠোঁট ছড়িয়ে হাসলো প্রতাপ। সে জানতো প্রিন্সেস বলে ডাকলেই মেয়েটা রাগ দেখাবে। হলো তাই। রাগে মেয়েটার মুখের আদল বদলে গেল, গম্ভীর আক্রোশে ভরা, যা দুচোখ ভরে দেখলো প্রতাপ। উফ, দারুণ শান্তি লাগছে এবার প্রতাপের। একদম অন্যরকম একটা অনুভূতি। কি যে আছে এই মেয়েটার রাগের মাঝে কে জানে। যেদিন থেকে দেখছে সেদিন থেকে এই রাগের প্রেমে পড়ে গেছে একেবারে। বলল, ওকে, আর ডাকবো না, রিল্যাক্স। কিন্তু তুমি বড্ড বোকা মেয়ে জানো। সত্যি বলতে আমি সেদিন তোমার ব্যবহার দেখে ভেবেছিলাম তুমি বুদ্ধিমতী, কিন্তু শ্রাবণী পরবর্তী কথা শোনার জন্য ধারালো দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে প্রতাপ বলল, জীবনে সবসময় ভালো অপশনগুলোকে সুযোগ বুঝে বেছে নিতে হয়, বুঝলে? কিন্তু তুমি কি করলে কাজটা? সুযোগ পেয়েও হেলায় হারাতে চাইছো, বোকা মেয়ে। মানে আপনি আমাকে আপনাদের কাছে চলে যেতে বলছেন, তাই তো? ওটা করলে আমি বুদ্ধিমতী হতাম নিঃসন্দেহে, কিন্তু সেটা সম্ভব নয়, তা আমি আগেই জানিয়েছি। এখন আবার বলছি আমি আমার স্বামীর সংসার ছেড়ে কিছুতেই যাব না, তাই আমি বোকাই ভালো। স্বপ্ন দেখছো ভালো কথা, আসলে দোষটা তোমার না, তোমার বয়সের। আবেগী বয়স তো। তবে কি জানো, সত্যি বলতে এভাবে কিন্তু জীবন চলে না রে মেয়ে, এভাবে জীবন চলে না। একদিন সত্যিটা বুঝবে তুমি, আশা করি। তবে সমস্যা নেই, আমি আর তোমার মা আমরা সব সময় স্বাগতম জানিয়ে রাখবো ওই নরকের কাছ থেকে ফিরে আসার জন্য। মনে রেখো, আমরা কিন্তু তোমার আপনজন, এটা কখনোই ভুলে যেও না। আমি সত্যি অবাক হচ্ছি জানেন, হঠাৎ করে আপনাদের কাছে আমার দাম বাড়লো কি কারণে বুঝলাম না। যাই হোক, আমি আমার স্বামীর সাথে সুখে আছি, আপনাদের আমাকে নিয়ে অযথা চিন্তা করতে হবে না। সুখ? বলে এবার শব্দ করে হেসে উঠল প্রতাপ। এমন তাচ্ছিল্যের হাসি শুনে শ্রাবণীর কান জ্বালা করে উঠল। প্রতাপ হাসি থামিয়ে বলল, সরি, কিছু মনে করো না। তুমি বোধহয় জানো না, তোমার প্রেমিক মানে স্বামী আর কি, সে সুইপারের কাজ করে। সে দেবে তোমাকে সুখ। সত্যি, এবার আমার বিশ্বাস হলো তুমি আসলেই বাচ্চা মেয়ে, তোমার বুদ্ধি হাঁটুতে। এত শত কথা শ্রাবণীর মাথায় না ঢুকলেও অভিকে সুইপার বলায় খচে গেল মুহূর্তে। গলার স্বর তুঙ্গে তুলে বলে উঠল, কি সব যা তা মিথ্যে কথা বলছেন? হ্যাঁ, আমার অভি সুইপার মানে? সে কি, তুমি জানো না? তোমার অভিত প্যাথোলজি সেন্টারে সুইপারের কাজ করে। মিথ্যে কথা, আপনি মিথ্যে বলছেন। আমাকে অভি বলেছে সে তার অফিসে কম্পিউটার অপারেটরের কাজ করে। ঠিক আছে, মেনে নিলাম আমি মিথ্যেবাদী। তুমি কি সত্যিটা যাচাই করতে যাবে আমার সাথে? সেটা আগে বলো, নিজের চোখেই না হয় তখন দেখিনিও। শ্রাবণীর কষ্টে বুক চিরে কান্না বেরিয়ে আসতে চাইল, তবুও নিজেকে সামলে বলে উঠল, কখনো না। বলে বড় কদম ফেলে এগিয়ে গেল বাস স্ট্যান্ডের দিকে। রাত তখন 10টার ঘর পেরিয়েছে কিছুক্ষণ হলো। শেষ টিউশনটা পড়িয়ে সবেমাত্র বাড়িতে ঢুকলো অভি। চারিপাশে আধার দেখে চমকে উঠল খানিক। তাদের ঘরটা
দোতলা বাড়ির পেছন দিকে, অর্থাৎ আড়ালে হওয়ায় এমনিতেই একটু নিঝুম, তাতে করে বাতি জ্বালানো নেই বলে গাঢ় তমসার চাদরে ঢেকে গেছে পুরো এলাকা। অভি ব্যস্ত পায়ে হেঁটে এলো দরজায়, চিন্তিত চিত্তে উন্মত্ত কণ্ঠে ডেকে উঠল। শ্রাবণী, হ্যাঁ শ্রাবণী, কোথায় তুমি? বাইরে থেকে অভির অমন কাতর কণ্ঠস্বর শুনতে পেয়ে তড়িঘড়ি করে ছুটে এলো শ্রাবণী। তড়িঘড়ি করে ঘর দেওয়ারের বাতি জ্বালালো, তারপর দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। অভিকে দেখে ভাঙা গলায় বলে উঠল, আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো, তাই বুঝতে পারিনি কখন এতটা রাত হয়ে গেছে। শ্রাবণীর ভাঙা কণ্ঠস্বর শুনে আবারও চমকালো অভি। শ্রাবণীর কাছে সে কপালে হাত দিয়ে বলল, গলা ভাঙলো কিভাবে? শরীর খারাপ নাকি? শ্রাবণী কোন রকম উত্তর দিল না, শুধু নত দৃষ্টিতে মাথা নাড়িয়ে না জানালো। অভি শ্রাবণীকে সাথে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। জ্বলন্ত ইলেকট্রিক বাতির ঝলমলে আলোয় মেয়েটার দিকে ভালো করে লক্ষ্য করলো। দেখলো চোখ মুখ ফুলে টোপা টোপা হয়ে আছে, চোখের সাদা অংশটুকু রক্তিম বর্ণ, যা দেখে অভির বুকটা ছ্যাদ করে উঠল। ব্যগ্র চিত্তে বেসামাল অভি দুহাতের অঞ্জলিতে শ্রাবণীর আননখানা আঁকড়ে ধরে বলে উঠল। তুমি কেঁদেছো? মাথা নাড়িয়ে না বুঝিয়ে তাড়াতাড়ি অভির সামনে থেকে পালাতে চাইল শ্রাবণী, কিন্তু অভির শক্ত হাতের বন্ধন থেকে পালাতে পারল না। তবে নিরুপায় হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অভি শ্রাবণীর মুখখানা উপরে তুলে ভালো করে দেখল। মেয়েটার চোখ দুটো জলে ভরা, ছলছল করছে, যেন একটু ফু দিলে গড়িয়ে পড়বে। ভয় পেল অভি, দুশ্চিন্তায় উল্টো পাল্টো ভাবনা মাথায় ঢুকলো। কাতর কণ্ঠে বলল, না মানে খেদে কুটে চোখ মুখের কি অবস্থা করেছো? একবারও দেখেছো? কি হয়েছে? কেউ কি কিছু বলেছে? সিনিয়ররা কিছু বলেছে? মানে র্যাগিং টাইপ কিছু? নিঃশব্দে জল গড়িয়ে পড়ল শ্রাবণীর মায়াবী চোখের কোণ ঘেঁষে। অভি অস্থির হয়ে উঠল, ব্যগ্র চিত্তে বলল, চুপ করে আছো কেন? বলো না কি হয়েছে, আমার খুব চিন্তা হচ্ছে। শ্রাবণী আর পারল না নিজেকে সামলাতে। বাঁধ ভাঙা নদীর মতো ঝাঁপিয়ে পড়ল অভির শক্ত পুরুষালী বুকে। হাউমাউ করে কেঁদে উঠল সে। এতক্ষণ যাবৎ একা ঘরে বোবা কান্নায় গুমড়ে গুমড়ে কেঁদেছে, কিন্তু এই মুহূর্তে প্রিয় মানুষটির সংস্পর্শে এসে সবকিছু এলোমেলো হয়ে গেল শ্রাবণীর। প্রকাণ্ড ঝড়ের ন্যায় আছড়ে পড়ল। এদিকে অভি চিন্তায় পাগল। শ্রাবণীর কান্নার দাপটে রীতিমতো ভীতি সন্ত্রস্ত হসে। যত্র বুঝে এলো না মেয়েটা থামবে কি উপায়ে। বিছানার এক কোণায় শ্রাবণীকে বুকের সাথে জড়িয়ে ধরে বসে রইল ততক্ষণ, যতক্ষণ পর্যন্ত তার কান্না না থামে। সময় গড়ালো অনেকক্ষণ। শ্রাবণীর কান্না থেমে তখন পরিণত হয়েছে ফোপানিতে। অভি ঘণ্টাদের যাবৎ মাথায় হাত বুলিয়ে চলেছে মেয়েটাকে শান্ত করার উদ্দেশ্যে। হঠাৎ অভির বুক থেকে মাথা তুলে ফ্যাস ফেসে ভাঙা গলায় শ্রাবণী বলে উঠল, আমরা কালই নকশিপাড়া ফিরে যাচ্ছি, এখানে আর থাকবো না। কেন? কারণ আমি বলেছি তাই। আমি কলকাতাতে আর পড়াশুনো করতে চাই না, দরকার নেই আমার ভালো জায়গায় পড়াশুনো করার। বলে আবার ফুপিয়ে উঠল। অবাক হলো অভি, চোখে মুখে বিস্ময় ছড়িয়ে গেল মুহূর্তে। মনটা আবারও কু ডাকলো যত্র। অস্থির চিত্ত নিয়ে বলল, ঠিক আছে, কিন্তু কি হয়েছে সেটা তো বলো প্লিজ। আর যে ধৈর্য ধরে রাখতে পারছি না। আমাকে মিথ্যে কথা কেন বললে অভি? আমি তোমাকে ভরসা করেছিলাম, কি হতো তোমার কাজ সম্পর্কে সত্যিটা জানালে? অভির বুকটা কেঁপে উঠল কথাটা শুনে। মনে হলো কোথাও যেন হুড়মুড় করে ভাঙলো কিছু। হাতুড়ি পেটার আঘাত হলো চূর্ণ বিচীর্ণ। এতদিন অভি ঠিক এই ভয়টাই পাচ্ছিল। অবশেষে তা সত্যি হলো। কি জবাব দেবে এখন? কাজ পায়নি, তাই বউ পালতে সংসারে হাল ধরতে এই কাজে হাতে খড়ি। কিন্তু বলল না, চুপ করে বসে রইল সে। শ্রাবণী আবার বলল, আজ বাইরের মানুষের কাছে শুনে তাদের ব্যঙ্গাত্মক হাসি দেখে আমার ঠিক কতটা কষ্ট হয়েছে তোমাকে বোঝাতে পারবো না আমি। তাই সিদ্ধান্ত নিয়েছি আমরা গ্রামে ফিরে যাচ্ছি। তোমাকে ওই কাজ করতে হবে না। আমি বেঁচে থাকতে তা কিছুতেই দেখে সহ্য করতে পারবো না। বলেই আবার কেঁদে ফেলল শ্রাবণী। কাঁদতে কাঁদতে গলা ভেঙে গেছে, আওয়াজও ঠিক মতো বের হচ্ছে না। কষ্ট হচ্ছে মেয়েটার, কিন্তু তবুও কাঁদছে। অভি শ্রাবণীকে বুকে জড়িয়ে ধরে রাখলো জাপটে। তারও যে দু চোখ ভরে জল গড়িয়ে পড়ছে। সে শ্রাবণীকে কষ্ট দিতে চায়নি, কিন্তু অজান্তেই দিয়ে ফেলেছে।
কি করবে সে? ভাগ্য যে নিষ্ঠুর খেলায় মেতেছে, তার অন্ত কোথায় লেখা আছে জানা নেই অভির। কি বলে মেয়েটাকে শান্ত করবে সে ভাষাও জানা নেই। শুধুমাত্র পরমেশ্বর জানে এর শেষ কোথায়। এই মুহূর্তে সে যেনই যে একমাত্র ভরসা। অভি শ্রাবণীকে খুব করে বুঝিয়েছে এই মাসটা শেষ করে আর করবে না। মাত্র কয়েকদিন বাকি। শেষ কটা দিন কাজ না করলে গোটা মাসের মাইনেটা মার হয়ে যাবে। অনেক বোঝানোর পর শেষমেশ রাজি হয়েছে মেয়েটা, কিন্তু আসার সময় খুব করে কেঁদেছে অভিকে জড়িয়ে ধরে। এর একদিন পরের ঘটনা। সেদিন সকালে রিসেপশনের সামনে হঠাৎ ফ্লোর পরিষ্কার করার সময় একজনের সাথে অভির ধাক্কা লাগলো। মাথা তুলে সরি বলতে গিয়ে হঠাৎ থেমে গেল। সামনের ব্যক্তি অভিকে দেখে এক প্রকার হতভম্ব হয়ে দাঁড়িয়ে অভির সামনে দাঁড়ানো ব্যক্তির দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, স্যার আপনি এখানে? আই এম সরি স্যার, অজান্তে ধাক্কা লেগে গেছে, আমি বুঝতে পারিনি। প্রিয় ছাত্র অভিকে এতদিন বাদে এখানে এই অবস্থায় দেখে হতভম্ব ডক্টর শান্ত গোস্বামী, যাদবপুর ইউনিভার্সিটির HOD ফিজিক্স ডিপার্টমেন্ট। পলকহীন নেত্রে চেয়ে রইলেন অবাক হয়ে। সে 3 মাস আগের ঘটনা মনে পড়ল। প্রজেক্ট জমা দিতে না পারায় কি যে নোংরা ভাষায় অপমান করেছিলেন ছেলেটাকে, তা ভেবে অন্তর্মননে মিলিয়ে গেলেন। আসলে বিদেশি বন্ধু অধ্যাপক ডক্টর ফিদেল হেরিওপেট্রির কাছে বড় মুখ করে অভির সুনাম করেছিলেন। নিজে যেচে অ্যাপ্রোচ করেছিলেন অভির জন্য, সরাসরি তার আন্ডারে PhD-তে চান্স পেতে এবং স্কলারশিপের জন্য ব্যবস্থা করে দিতে। কিন্তু অভির গাফলতির জন্য বিদেশি বন্ধুর কাছে মাথা হেট হয়েছিল। বড্ড সম্মানে লেগেছিল সেদিন তার। তাই ক্রোধের আক্রোশে সেদিন অমন কুরুচিপূর্ণ কথা বলে ফেলেছিলেন অভিকে। কিন্তু দিন কয়েক আগে মৃদুলের কাছে অভির বিগত দিনে ঘটে যাওয়া দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরে মনে মনে ভীষণ কষ্ট পেয়েছিলেন। অনেকবার ভেবেছিলেন যোগাযোগ করবেন, কিন্তু ওই যে মনের বাধা, সেদিনের কড়া ব্যবহারের কারণে মনস্তাত্ত্বিক দিক থেকে হীনমন্যতায় ভুগে পিছিয়ে যেতেন প্রতিবার। আজ এই মুহূর্তে ইউনিভার্সিটির টপার মেধাবী ছাত্রের এমন গুরুদশা দেখে যার বর্ণনায় অবাক হলেন, সাথে ব্যথিত হলেন অনেক বেশি। স্যারকে এমন পাথরের মতো দৃষ্টি ফেলে দাঁড়িয়ে থাকতে দেখে অভির খানিক লজ্জাবোধ হলো। মাথা নিচু করে চলে যেতে নিলে শান্ত স্যার অভির কাঁধে হাত দিয়ে যেতে বাধা দিলেন। অভি থমকে তাকাতেই শান্তন স্যার খুব শান্ত স্বরে বললেন, ইটস ওকে। আমি সত্যিই তোমাকে এখানে এইভাবে কখনো আশা করিনি। অভি মাথা নিচু করে নিল, কিছুক্ষণ চুপ করে থেকে বলল, স্যার পরিস্থিতি আর ভাগ্য মানুষকে সব কিছু করতে বাধ্য করে, আমিও সেরকমই একজন। শুনলাম বিয়ে করেছো? অভি নত দৃষ্টিতেই মাথা নেড়ে উত্তর দিল। স্যার অভির কাঁধে হাত রাখা অবস্থায় ছোট ছোট কদম ফেলে এগিয়ে গিয়ে বসলেন পাতানো চেয়ারে। বললেন, এই সপ্তাহেই তোমাদের ফাইনাল ইয়ারের রেজাল্ট আউট, জানো তো নাকি? অভি পুনরায় মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তিনি আবার বললেন, PhDর জন্য কোথাও অ্যাপ্লাই করেছো? ইয়েস স্যার, কয়েক জায়গায় করে রেখেছি। পেয়েছো কি? এখনো পাইনি। শান্তন স্যার পায়ের উপর পা তুলে আরাম করে বসলেন। বললেন, আমার মেল আইডিটা তোমার জানা আছে নিশ্চয়ই। একটা অ্যাপ্লিকেশন মেল পাঠিয়ে রেখো। আর হ্যাঁ, রেজাল্ট পাবলিশড হওয়ার পর দিন রিপোর্ট কার্ড নিতে এলে আমার সাথে অবশ্যই দেখা করবে। অভি মাথা নেড়ে সম্মতি জানালো। শান্তন স্যার অভির দিকে তাকিয়ে বললেন, তা তুমি কি পড়াশোনা একেবারেই ছেড়ে দিয়েছো নাকি? না না স্যার, ছাড়িনি, তবে জীবনে বড় হতে গেলে অনেক কঠিন পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যেতে হয়। হাল ছেড়ো না, সব কিছু একদিন ঠিক হবে। ও দয়াল ঠাকুর, আমার মনে আর্জি শোনো, জীবনে যদি কিছু ভালো কাম করি তার ফল তুমি আমার কালা চাঁদরে দিও। আহারে আমার কালা চাঁদ, মানুষের মন্দ কথা সহ্য করতে পারল না, অহন কি করে কি খায় কে জানে গো দয়াল। আহারে আমার দাদা। বলে সাদা মলিন শাড়ির আঁচলটা দিয়ে মুখ ঢেকে কাঁদতে লাগলো নয়নতারা। সামনে তার ভাতের থালা, পাতের উপর রাখা বড় মাছের পিস। আজ জেলেরা পুকুর থেকে তুলে দিয়ে গেছে। পাশে দুলালবাবু মনোরমাও খেতে বসেছেন। অন্তরা কলেজে। মায়ের কান্না দেখে তারও চোখ জোড়া ভিজে উঠল, মনটা বিষিয়ে উঠল অভির চিন্তায়। আর কোনোভাবে খাবারটুকু নামলো না তার গলা দিয়ে। আস্তে করে থালাটা সামনে থেকে সরিয়ে চোখ মুছতে মুছতে
চলে গেলেন আড়ালে। এদিকে মনোরমা মুখে আঁচল চাপা দিয়ে কোনো মতে রান্নাঘরে দৌড়ে ছুটে এলেন। ডুকরে কেঁদে উঠলেন নিজেকে আড়াল করে। আর যে সইতে পারছেন না ছেলের কষ্ট। অভি, শ্রাবণী যতই মুখে বলুক তারা ভালো আছে, কিন্তু তিনি যে মা, সন্তানের কণ্ঠস্বর শুনে তিনি বুঝতে পারেন তার বাচ্চারা ভালো নেই, একটু ভালো নেই। হাত দুটো জোর করে কপালে ঠেকালেন, ঈশ্বরের উদ্দেশ্যে বলে উঠলেন, হে মা বিপত্তারিণী, দুর্গতি নাশিনী, জগদম্বা, আমার সন্তানের তুমি দেখে রেখো মা। সমস্ত বিপদ থেকে রক্ষা করো। জীবনের এই কঠিন সময়ে ওদের সঠিক পথ দেখিও। জয় মা দুর্গা। ভোরবেলায় পূর্বাকাশ কমলাটে আভায় ভরিয়ে শুভ্র দিনমণির আগমন হলো ধরায়। সাথে সাথে পাক পাখালির কিচিমিচির ধ্বনিতে মুখরিত হয়ে উঠল বসুন্ধরা। শীতল পবনের পরশ যেন কানে কানে গিয়ে গেল কোনো মনোরম গীত। বিগত কয়েকদিনের বৃষ্টির পর বাদল সরে গিয়ে আজ রৌদ্রোজ্জ্বল দিনের দেখা মিলেছে। প্রতিদিনের অভ্যাসবশত আজও শ্রাবণীর ঘুম ভাঙল কাক ভরে। আড়মোড়া ভেঙে পাশে তাকাতেই নজর পড়ল তার ঘুমন্ত শ্যামসুন্দর পুরুষের আনন পানে। বেশ কদিন বৃষ্টি হওয়ায় পরিবেশ বেশ শীতল। তার শীতলতা পেয়ে গুটি গুটি মেরে আরামে ঘুমোচ্ছে ছেলেটা। শ্রাবণী এক দৃষ্টিতে তাকিয়ে রইল অভির দিকে কিছুক্ষণ। মানুষটা কত বদলে গেছে। পরিস্থিতির চাপে পড়ে কেমন যেন অগোছালো হয়ে গেছে। না আগের মতো হাসায় আর না দুষ্টামি করে। সারাক্ষণ গভীর চিন্তায় মগ্ন হয়ে থাকে। না জানি কবে শেষ হবে এই দুর্দিন। ভাবতেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শ্রাবণীর। ঈশ্বরের কাছে করজোড়ে অভির জন্য মনোপ্রাণ উজাড় করে মঙ্গল প্রার্থনা করলো। তারপর আস্তে আস্তে উঠে এলো বিছানা থেকে। আজ অভির রেজাল্ট। কাল রাত থেকে উত্তেজনার চোটে ভালো করে ঘুমাতে পারেনি মানুষটা। এখন আরেকটু ঘুমাক না হয়। যাদবপুর ইউনিভার্সিটির ওয়েবসাইটে বেলা 10টায় রেজাল্ট আপলোড করে দেওয়ার পর হাজার হাজার পড়ুয়ারা লগ ইন করতে থাকায় শেষ পর্যন্ত সাইটটাই ডাউন হয়ে গেল। অভি সাইবার ক্যাফেতে বসে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর যখন রেজাল্ট বের করতে পারল না, তখন হতাশ হয়ে হাঁটা শুরু করলো বাড়ির পথে। ফোনে ইন্টারনেট সেই কবে শেষ হয়ে গেছে, পরে আর রিচার্জ করা হয়নি। মূলত ইন্টারনেট রিচার্জের থেকে এই মুহূর্তে অভির কাছে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। বিগত মাসে শ্রাবণীকে দুটো ভালো খাবার জিনিস কিনে খাওয়াতে না পারার গ্লানি প্রতিনিয়ত করে করে খায় অভিকে। এরকমই নানান কথা ভাবতে ভাবতে হাঁটছিল অভি। ঠিক তখনই পকেটের মধ্যে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা সশব্দে বেজে উঠল। পকেট হাতড়ে ফোনটা বের করে আনলো, মেলে ধরলো সামনে। দেখতে পেল স্ক্রিনে সায়ন্তন স্যার নামটা ভাসছে। দেখে চমকে উঠল রীতিমতো। তড়িঘড়ি করে কলটা রিসিভ করতে ওপাশ থেকে স্যারের হাস্যোজ্জ্বল কণ্ঠস্বর শুনতে পেল। অভি, মাই বয়, আই এম সো প্রাউড অফ ইউ। তুমি পেরেছো, তুমি করে দেখিয়ে দিতে পেরেছো। আই এম সো গ্ল্যাড মাই বয়। অভি স্যারের কথা শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। টু শব্দ করতে পারল না। ওদিকে অভির থেকে কোন রকম প্রত্যুত্তর না পেয়ে শান্তন স্যার ফোনের ওপাশ থেকে বলে উঠলেন, হ্যালো অভি, আর ইউ হিয়ার মি? ইয়েস স্যার। আর ইউ অল রাইট? ইয়েস স্যার। তাহলে চুপ করে আছো যে? অভি কি জবাব দেবে বুঝতে পারল না। অতিরিক্ত চিন্তায় কপাল ঘাড় গলা বেয়ে টপ টপ করে ঘাম গড়িয়ে পড়ছে। স্যারের কথা শুনে বুঝতে পেরেছে বিষয়টা সম্পর্কে, তবু বিশ্বাস করতে পারছে না। সে যা ভাবছে আসলে কি তাই ঘটেছে? কিন্তু পরীক্ষা তো অতটা ভালো হয়নি। তাহলে নাকি স্যার অন্য কোনো বিষয়ে কথা বলছেন? চুপ করে দাঁড়িয়ে ভাবতে লাগলো হাজার কথা। তখনই স্যার বলে উঠলেন, বুঝতে পেরেছি। আমার কথা বুঝতে পারছো না তো? ওকে, ক্লিয়ারলি বলছি, ইউ হ্যাভ টপ দ্য ইউনিভার্সিটি এগেইন মাই বয়। কাল তোমাকে ফার্স্ট আওয়ারেই আমার কেবিনে দেখতে চাই। আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ। অভি নিজের অপ্রত্যাশিত ফলাফলের ঘটনায় রীতিমতো চমকিত, আনন্দিত, উচ্ছ্বসিত। স্যারের সাথে কথা বলে ফোন রাখতে পুনরায় আবার তা বেজে উঠল। এবারে কল এলো মৃদুলের। রিসিভ করতে ওপাশ থেকে একসাথে ভেসে এলো তিন বন্ধুর আওয়াজ। মৃদুল, বাপি আর অমিত একসাথে তিনজন মিলে শুভেচ্ছা জানালো। কাল ক্যাম্পাসে দেখা করার কথা বলে ফোন কাটলো। তারপর ব্যস্ত পায়ে হেঁটে গেল বাড়ির পথে। এই সুখবরটাই এই মুহূর্তে শ্রাবণীকে জানাতে হবে। মেয়েটা সকাল থেকে ঠাকুরের আসনে কয়েকশোবার মাথা ঠেকিয়েছে একটা ভালো খবরের আশায়। খাবার টেবিলের থালায় খাবার সাজিয়ে রেখে ভারী শরীরটা টেনে নিয়ে এলেন মালিনী দেবী।
দাঁড়ালেন ছেলের ঘরের দরজার সামনে। একই বাতের ব্যথা, তার উপর হাঁটুর হাড়ের ক্যালসিয়াম ক্ষয়ে গেছে, যার কারণে ব্যথায় সারাক্ষণ নাস্তানাবুদ হয়ে থাকতে হয়। দেয়াল ধরে দাঁড়িয়ে একটু দম ফেলে নিলেন, তারপর দরজায় টোকা দিয়ে ডাকতে লাগলেন। পিয়ালি মা, এসো, খাবে চলো। কোনো রকম জবাব এলো না ভেতর থেকে। তিনি আবারও দরজায় টোকা দিলেন। মা, তুমি কি ঘুম থেকে ওঠোনি? ভেতর থেকে এবারও কোনো জবাব এলো না। তিনি পুনরায় আবার দরজায় টোকা দিতেই ভেতর থেকে খট করে একটা আওয়াজ হলো দরজা খোলার। মালিনী দেবীর মুখের উপর দরজা খুলে খেকিয়ে উঠল পিয়ালি। আপনার কি কোনো বুদ্ধি নেই মাথায়? দেখছেন আমি জবাব দিচ্ছি না, তা সত্ত্বেও টোকা দিয়ে যাচ্ছেন। মালিনী দেবী পিয়ালির কথায় ভীষণ অপমানিত বোধ করলেন, তবুও নিজেকে সামলে নিয়ে বললেন। আসলে বেলা 11টা বাজে, তোমার ব্রেকফাস্ট। আপনাকে কি আমি বলেছি আমার ব্রেকফাস্ট দিয়ে যান? শুধু শুধু আমাকে ডাকার প্রয়োজন নেই তো। তাছাড়া আমার স্বামীর টাকায় কেনা খাবার, আমার যখন ইচ্ছে হবে তখনই খাবো। প্রতিদিন এভাবে ডেকে আমার ঘুমের 12টা বাজাবেন না তো। মালিনী দেবী পিয়ালির এত বাজে ইঙ্গিত বলা কথাগুলো সহ্য করতে পারলেন না। পিয়ালির নোংরা ব্যবহার প্রতিদিনই মাত্রা ছাড়াচ্ছে দেখে রেগে গেলেন। উত্তেজিত হয়ে বলে উঠলেন। বৌমা, কি বলছো তুমি এসব? আমি তোমার ঘুম নষ্ট করেছি? আচ্ছা বেশ, এবার থেকে আর তোমাকে সকালে খাবার খেতে কখনো ডাকবো না। বলেই পেছন ঘুরে হাঁটা শুরু করলেন। পিয়ালি মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলে উঠল। ঢং এমনভাবে ভাব দেখায় যেন কত ভালোবাসে। তারপর তার মুখের উপর দরাম করে দরজা বন্ধ করে দিল। বিড়বিড় করে বলা কথাগুলো মালিনী দেবীর কান এড়ালো না। তিনি ভীষণ দুঃখ পেলেন ছেলের বউয়ের আচরণে। চোখ দুটো ভিজে উঠল কষ্টে। আবারও ভারী শরীরটা টেনে অনেক কষ্টে নিজের ঘরে চলে এলেন। বেড টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে কল করলেন ছেলেকে। আমাদের সমাজে বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ আছে, যারা আদতে দেখতে মানুষের মতো হলেও আদৌ তারা মানুষ নয়, মানুষরূপী পশু। এদের কাছে সম্পর্কের গুরুত্ব, সীমানা, দূরত্ব, সামাজিকতা, একে অপরের প্রতি সম্মান এসব যেন একেবারেই অস্তিত্ববিহীন। আজও কান পাতলে সমাজে আনাচে কানাচে শোনা যায় নানান ঘটনা। জামাইবাবুর দ্বারা শালী ধর্ষিতা, নিগৃহীতা, শাশুড়ি জামাইয়ের অ্যাফেয়ার, শ্বশুরের হাতে বৌমা ধর্ষিতা, নিগৃহীতা অথবা তাদের অবৈধ শারীরিক সম্পর্ক, কাকা মামার দ্বারা ভাগ্নি ভাইজি ধর্ষণ অতঃপর খুন, সৎ মায়ের সাথে সৎ ছেলের শারীরিক সম্পর্ক, সৎ বাবা আর সৎ মেয়ের গোপনে অ্যাফেয়ার অথবা যৌন অত্যাচার, দেবর আর বৌদি আর বড় ভাবির অবৈধ সম্পর্কের ঘটনা আজকাল ঘরে ঘরে যেন জলভাত হয়ে গেছে। এছাড়াও আরও আছে নানান রকম কুসংস্কারের বেড়াজালে আটকে পুণ্য লাভের আশায় লোভের বর্ষবতী হয়ে অনেক বাবারাই মেয়েকে বাধ্য করে নিজের সাথে অবৈধ শারীরিক সম্পর্কে জড়াতে। যদি না চায় মেরে ধরে হলেও নিজেদের স্বার্থ সিদ্ধি করে। কুকুরের মতো ছিঁড়ে খায় শরীর। আমরা এমন এক সমাজে বসবাস করি যেখানে মানুষের পাশাপাশি কিছু নরপশু আছে যারা তাদের বিকৃত যৌনবাসনা মেটায় এক বিভৎস নারকীয়তায় লিপ্ত হয়ে। যেখানে মৃত্যুর পর নারীর মৃত শরীরটুকু ছাড় পায় না সেই নরপশুদের হাত থেকে। আমরা কম বেশি সবাই প্রায় জানি এ ধরনের বিকৃততাকে বিজ্ঞানের ভাষায় নেক্রোফিলিয়া বলা হয়, যেখানে মৃত নারীর শরীরের সাথে যৌনক্রিয়ায় লিপ্ত হয় কিছু নরপশু। আজও কোথাও কোথাও আপন ভাইয়ের কাছে বোনেরাও সুরক্ষিত নয়। বিকৃত মস্তিষ্কের লালসা তাদের সমস্ত চিন্তা শক্তিকে লোপ করে দেয়। জেগে ওঠে ভয়ানক পশুত্ব। প্রতাপ হলো এমনই একজন, যাকে মানুষরূপী পশু বলা চলে, যার মস্তিষ্কের বিকৃত তার পূর্বপুরুষদের থেকে বংশগতভাবে উপহারে পাওয়া। আজও হোটেলের কামরায় এক দেহ পসারিণী নিয়ে উঠেছে প্রতাপ। মেয়েটা সুন্দরীর সাথে বিচক্ষণ, অভিজ্ঞ চোখে পরখে নিল আজকের কাস্টমারটাকে। মনে মনে হাসলো আজকের কাস্টমার পুলিশ অফিসার দেখে, যার কাজ নাকি সমাজকে রক্ষা করা। সেই সমাজের রক্ষক লোক চক্ষুর অন্তরালে সমাজের সবচেয়ে বড় ভক্ষক, যে এই মুহূর্তে সিঙ্গেল সোফায় বসে মদের বোতলের ছিপি খুলে লালচে তরল ঢালছে গ্লাসে। এ তল্লাটের পোড় খাওয়া মাগি সে। খদ্দেরকে কিভাবে খুশি রাখতে হয় তা তার ভালো করেই জানা। বেশ কয়েক বছর অভিজ্ঞতা তাকে পাকাপোক্ত বেশ্যা বানিয়েছে।
নিজেকে খদ্দেরের মনোগ্রাহী করে তুলতে হলে কেমন সাজে দরকার তা তার জানা। তাই সেই উদ্দেশ্যে বাস্তব রূপ দিতে ওয়াশরুমে ঢুকলো। তারপর বাইরের পোশাক পরিবর্তন করে নিজেকে সাজালো অন্যরকম, একদম বারোয়ারি গ্রামীণ সাজে। একে শাড়ি পুরুষ জাতির দুর্বলতা, আর যদি দৃশ্যমান হয় সেই শাড়ির ভাঁজে উন্মুক্ত নারীর কায়া, তাহলে তো আর কোনো কথাই নেই। বলাই বাহুল্য, সেই রূপ পুরুষের মনে কামনার ঝড় তুলতে বাধ্য। তাই নিজেকে সাজালো লাল ব্লাউজের সাথে লাল রঙের শাড়িতে, চোখে আঁকলো গভীর কালো কাজল রেখা আর কপালে ছোট্ট লাল টিপ। হালকা লালের ছোঁয়া অধরে এঁকে বাইরে বেরোতেই দেখলো তার আজকের খদ্দের ডুব দিয়েছে নেশার সাগরে। গলায় অনবরত নেশাকর তরল ঢালছে উন্মত্ত হয়ে। মাদকের নেশায় চক্ষু যুগল রক্তিম বর্ণ ধারণ করেছে ইতিমধ্যে। মেয়েটি প্রতাপকে ভালোভাবে দেখল, ঠোঁটে মিষ্টি হাসি ঝুলিয়ে ধীরে ধীরে প্রতাপের সামনে এসে দাঁড়ালো। নেশায় মুদে আসা চক্ষু যুগল মেলে তাকালো প্রতাপ। চোখের সামনে লালে লালে আরক্তিম নারী দেখে অসম্ভব অস্থির হয়ে উঠল প্রতাপের মন। সজাগ হলো মস্তিষ্ক, আধবোজা নেশায় বুধ তার দৃষ্টি। হঠাৎ টলমল চোখের তারায় ভেসে উঠল একখানা শুভ্র আনন, শাড়ি পরিহিতা তেজময়ী অগ্নিকন্যা। ঠোঁটেলিয়ে হাসল প্রতাপ, অতপর কাছে গিয়ে গেল। অনর দৃষ্টিতে দেখতে লাগলো মেয়েটার সজ্জিত সুন্দর আস্যখানা। ধীরে ধীরে ডান হাতটা বাড়িয়ে দিল মেয়েটার চুলের ভাঁজে। ঢিলে করে বাঁধা হাত খোপাটা টান দিয়ে খুলে ফেলল যত্র। তারই মাঝে নাক ডুবিয়ে আস্তে আস্তে শুষে নিতে লাগলো তার ঘ্রাণ। মননে ভাসলো আবারও সেই গম্ভীর জ্বলন্ত মুখটার প্রতিচ্ছবি। মুহূর্তে মস্তিষ্কের কোনায় কোনায় জেগে উঠল সেই দুষ্প্রাপ্য কোহিনূরকে কাছে পাবার এক অদম্য অনুভূতি। আদরের স্পর্শে থুতনিটা ধরে উঁচুতে তুলল। ভীষণ উৎকণ্ঠায় কানের কাছে মুখ এগিয়ে আনলো। ফিসফিস কণ্ঠে বলে উঠল, বেবি গার্ল, শেষ পর্যন্ত আমার কাছে এলে তাহলে? বলেই রক্তিম অধরে আলতো করে আঙ্গুল ছোঁয়ালো। ঠোঁটে গিয়ে ছোট ছোট আদুরে চুমু আঁকলো গালে। আরেক হাতে মেয়েটার কোমরে আলতো করে রেখে বলল, জানো বেবি গার্ল, আমার না কিছু একটা হয়েছে। সারাক্ষণ শুধু তোমাকে দেখতে ইচ্ছে করে, তোমার রাগী দৃষ্টিতে নিজেকে পোড়াতে ইচ্ছে করে। এ কি করেছো তুমি আমায় বলো তো? আমার খাওয়া, আমার ঘুম, আমার সমস্ত কাজ, আমার সব কিছুর রুটিন একেবারেই বদলে গেছে। তুমি কি জানো, আমার এখন সব সময় উন্মাদ উন্মাদ লাগে নিজেকে, জানি না কেন। আমি সত্যি বলতে আসলে আসক্ত করে দিয়েছো আমায় তুমি তোমার নেশায়। আমার একটা অবসেশন হয়ে গেছো তুমি। মেয়েটা বুঝতে পারলো এই লোক নিশ্চয়ই কারো কথা ভেবে এসব বলছে। মাদকের নেশায় তার মাঝে অন্য কাউকে কল্পনা করছে, কিন্তু তাতে তার কি? তার কাজ গুড সার্ভিস দিয়ে কাস্টমারের মন খুশি করা, কারণ এমন কাস্টমার সে প্রায় প্রতিদিনই হ্যান্ডেল করে। এ আর নতুন কি? কতজন আসে প্রেমে ছ্যাঁকা খেয়ে, কতজন আসে বাড়িতে বউয়ের সাথে অশান্তি করে, মদের নেশায় মাতাল হয়ে উল্টো পাল্টা বকে, আবার হারানো প্রেমিকাকে ভেবে আদরে আদরে ভরিয়ে দেয়। এমন কত কি। ভেবেই হাসলো সে। তার প্রফেশনাল ভঙ্গিতে বলল, আমিও তোমার প্রেমে পড়ে গেছি সোনা, তোমার নেশায় পাগল হয়ে যাচ্ছি। আমাকে তোমার বুকে জড়িয়ে নাও না প্লিজ। বলে হেসে জড়িয়ে ধরল প্রতাপকে। প্রতাপ মেয়েটার কথা শুনে আর হাসি দেখে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। মদের নেশা প্রতাপকে ভালোই ধরেছে, কিন্তু কাবু করতে পারেনি। হুঁশ ঠিকই আছে, মস্তিষ্ক বলে উঠল কিছু যেন একটা গরমিল। এক টান মেরে মেয়েটাকে বুকের ওপর থেকে সরিয়ে পেছন দিক থেকে চুলের মুঠি টেনে ধরল। বাজ পাখির মতো চাহনি মেলে তাকালো মেয়েটার চোখে। এক বুক পিপাসা নিয়ে খুঁজতে লাগলো সেই বিধ্বংসী আগুনের লেলিহান শিখা, যা সে সবসময় শ্রাবণীর মায়াবী চোখের প্রগাঢ় দৃষ্টিতে দেখে এসেছে। কিন্তু এই মুহূর্তে তা মেয়েটার চোখে দেখতে পেল না, বরং আগুনের বদলে মেয়েটার চোখে মুখের ভাবভঙ্গিতে ফুটে উঠেছে অনাবিল কামুকতা। অবসেসড প্রতাপ কল্পনার শ্রাবণীকে বাস্তবে না পেয়ে খেপে উঠল। মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিল মেঝেতে। চিৎকার করে বলে উঠল, কে তুই? আমার বেবি গার্ল কই? কোথায় আমার শ্রাবণী? আমার শ্রাবণী কোথায়?
প্রতাপের ধাক্কায় মেয়েটা আছড়ে পড়ল শক্ত পাথরের মেঝেতে। হাঁটুতে আর কোনোই আঘাত পেয়ে ব্যথায় কোকিয়ে উঠল। দু চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। রাগে দুঃখে চিৎকার করে কয়েকটা গালি দিতেই নজরে পড়ল প্রতাপের কঠিন খ্যাপাটে চেহারা। সাথে সাথে ভয়ে পিলে চমকে উঠল তার। আর কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি নিজের ভ্যানিটি ব্যাগটা নিয়ে দৌড়ে বেরিয়ে এলো হোটেলের ঘর থেকে। আজকের বুকিংয়ের টাকাটাও নিল না। আগে জীবন, পরে বাকি সবকিছু। হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা অটোরিকশাতে উঠেই নিজেই নিজেকে গালি দিয়ে বলে উঠল, শালা, আজকের দিনটাই খারাপ। শেষ পর্যন্ত কিনাই সাইকোর পাল্লায় পড়লাম। বাবা কি ভয়ঙ্কর রাগ, একটুর জন্য জানে বেঁচে গেছি।